মেঘকুঞ্জের ইলশে গড়ি লেখনীতে মিশকামুন পর্ব নম্বর 30। অনুভব আর রঙ্গন পাশাপাশি একটি রেস্টুরেন্টে বসে আছে। দুজনেই আপাতত নীরবতা পালন করছে, কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছু সময় পরে রঙ্গনই আগে কথা বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? ভালো। আবারও চুপ হয়ে গেল। এখন কি বলবে? হঠাৎ চোখ গেল রাস্তা দিয়ে দুটো ছেলে দুজনের কাঁধে হাত রেখে হেঁটে চলেছে। বেশ সুন্দর লাগছে দৃশ্যটা, কিছু একটার সাথে মিলে যাচ্ছে। আঙুল উঁচু করে অনুভবকে সেদিকে দেখালো। অনুভব সেদিকে তাকিয়ে মুচকি এসে বলল, ছেলে দুটোকে আমাদের মতো লাগছে না? রঙ্গন মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুভব আবার বলল, তোর মনে আছে তোর পাল্লায় পড়ে একজনের ছাদ বাগানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম? রঙ্গন হাসতে হাসতে বলল, তা মনে নেই আবার? চাচা আপদ প্রাণ বাচ্চা, শেষ পর্যন্ত লোকটাকে ছাদে বেঁধে রেখেই দুজনেই হাসলাম। অনেকক্ষণ গল্প করেই কাটালো। একটা সময় পর অনুভব সিরিয়াস হয়ে বসে বলল, তুই একবার আমাকে এসে সত্যিটা বলতি, তোর ভুলটা আমি ভাঙিয়ে দিতাম। তখন সেরকম পরিস্থিতিই ছিল না। হুট করে কোথায় চলে গিয়েছিলি? এখানেই ছিলাম, খুঁজে পাইনি তো। ভুল বললি, খোঁজ দিতে চাইনি। তোর এখনও মনে হয় আন্টির মৃত্যুর পেছনে আমি দায়ী? না, ক্লিয়ার কর। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল, মা মারা যাওয়ার পরে আমি খুব বাজেভাবে ভেঙে পড়ি। মায়ের থেকে দূরে থাকলেও মা আছে এটা ভেবে ভালো থাকতাম, কিন্তু মা নেই এটা আমি মেনে নিতে পারিনি। মায়ের সাথে আমার শেষ দেখাটাও হলো না, আর সেই কথাটা আমার প্রিয় বন্ধু জেনেও আমায় জানায়নি, এটা মানাও আমার পক্ষে সম্ভব ছিল না। বাবা আমাকে বোঝায় তদন্ত করে দেখবে, আমি মেনে নিলাম। তোকেও ভুল বুঝে দূরে চলে যাই। কোনো কিছু ভালো লাগতো না, ভীষণভাবে একা হয়ে পড়ি। বাবার সাথে কোনো কালেই আমার ভালো সম্পর্ক ছিল না, সবসময় রাগ হতো। নিজের একাকিত্ব দূর করতে উল্টাপাল্টা জিনিসে আসক্ত হয়ে যায়। সিগারেটে হয়ে যায় আমার নিত্যদিনের সঙ্গী। নিজের যত্ন নেওয়াটাও ভুলে গেলাম। বন্ধুত্ব হলো কিছু বখাটে গোছের ছেলেপেলের সাথে। তাদের টাকা দিলে যা বলতাম তাই করতো, সারাদিন পিছু পিছু ঘুরতো। বাবা আমাকে মায়ের থেকে দূরে সরিয়ে ছিল, তাই তাকেও শিক্ষা দিতে প্রচুর টাকা খরচ করতাম। মারামারি করে বাবার কাছে বিচার চাইতে পাঠাতাম। সব কিছু থেকে দূরে থাকতে তার দম্ভ ভাঙতে সেমিস্টার টপ দিলাম, হয়ে গেলাম বখাটে। বড় রাস্তার মোড় ছেড়ে কিছুটা গেলে যে সিগারেটের দোকান পাওয়া যায়, ওইটা আমার ঘর হয়ে গেল। তবে বেশিরভাগ সময় আমি ঢাকাতেই থাকতাম। ওখানে যেতামই শুধু দাদিমাকে দেখতে। একদিন হুট করে রাস্তার মাঝে আমাদের জিপটা নষ্ট হয়ে যায়। তখন তোর বোন রিক্সা নিয়ে যাচ্ছিল, রাস্তার মাঝে জিপ দাঁড়িয়ে থাকায় তারা যেতে পারছিল না। তখন আমার সেই বন্ধুগণ তাকে দেখে গান ধরে। হুট করে তোর বোন নেমে এসে তোর পরিচয় দেয়। তখন ঠিক করি অনুভব তাকে থামিয়ে দিয়ে বলল, তাকে প্রেমে ফেলে আমায় কষ্ট দিবি, কিন্তু হলো তো উল্টো। তার প্রেমে তুই পড়ে এখন আমার পিছু পিছু ঘুরছিস। সবই নিয়তি, কিন্তু বিশ্বাস কর, মেয়েদের নেশা আমার কোনো কালেই ছিল না। তাদের আমি অনেক সম্মান করি। আমার মা শিখিয়েছে, শুধু ওহির সাথেই অমন করতাম। তুই খোঁজ নিয়ে দেখতে পারিস। অনুভব মুচকি হাসল। এগুলো সবই তার জানা, তবু মনোযোগী শ্রোতার মতো শুনছে। রঙ্গনকে থামতে দেখে বলল, তারপর বল, তোর ভুল ভাঙলো কী করে? একদিন হুট করে ইশতিয়াক পাঠানকে ফোনে কাউকে বলতে শুনি। অনুভব নিজেও তো জানতোই না। আমি তার কাছে গিয়ে জানতে চাইলাম, কি জানতো না। উত্তর দিল না, বলে ভুল শুনেছি। তারপর তারা আছে বলে বেরিয়ে গেল। আমি তখন খোঁজ নিয়ে জানতে পারি তুই অ্যাক্সিডেন্টের ঘটনা আমি জানার কয়েক ঘন্টা আগে জেনেছিস। আর কিছু শুনিস না? আর শুনতে পাইনি। অনুভব চুপ হয়ে গেল। প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। আপাতত সে কিছু বলবে না। এত বছর পর সত্যটা জানতে পারলো, কিন্তু তার মাথায় আসছে না ইশতিয়াক পাঠান কেন তার নাম নিয়েছিল। না, বের করতে হবে। তার ভাবনার মাঝে রঙ্গন বলল, ভালোবাসি। কাকে? তোকে। জানি। তোর বোনকেও, তাও জানি। চাকরি পেয়েছি এসএস কোম্পানিতে। তুই জানিস? হ্যাঁ। এর পেছনে হাতটা তোর, তাই না? কি জানি, হতে পারে। হিয়ালি করছিস? তোর থেকেই শেখা। তোর বোনকে দিবি একটা শর্তে, বলে ফেল তোকে ঘর জামাই থাকতে হবে।
অনুভব ভাবলো রঙ্গন হয়তো রাজি হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে রঙ্গন বলল, আরে আমি তো ঘর জামাই হওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, তুই অফারটা দিতে লেট করে ফেললি। তুই জীবনেও ভালো হবে না। আরে আমি ভালো হয়ে গেলে তোকে আর কেউ ভালো মানুষ বলবে? তখন সবাই আমাকে নিয়ে পড়ে থাকবে। অনুভব দীর্ঘশ্বাস ফেলল। একে কিছু বলে লাভ নেই, তবে একটা চমক অবশ্যই দেয়া আছে। উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে রঙ্গন নিজে উঠল। অনুভব ইশারা করে পেছনে তাকাতে বলল। রঙ্গন পেছনে তাকাতেই ঝড়ের বেগে কেউ এসে তাকে জড়িয়ে ধরল। প্রথমে বুঝতে একটু দেরি হলো, যখন বুঝলো তখন মুখে হাসি ফুটল। রঙ্গন ভাইয়া, তুমি আমার আপন ভাইয়া। ইচ্ছের কথা শুনে রঙ্গনের চোখ ছলছল করে উঠল। কি বলবে বুঝলো না, তাই চুপ করে রইল। এবার অনুভব ইচ্ছেকে কাছে টেনে এনে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, কি রে, আমার বউকে কাঁদাচ্ছিস কেন? কথা বল। রঙ্গন হুট করে অনুভবকে জড়িয়ে ধরল, বলল, সরি দোস্ত, ইটস ওকে। তুই এত ভালো কেন? তুই এত খারাপ জন্য ওকে সব বলেছিস? এবার ইচ্ছের সাথে কথা বল। ইচ্ছে, বোন আমার এদিকে আয়। পাশাপাশি চেয়ার টেনে বসলো দুজন। টানা 2 ঘন্টা যাবত দুই ভাই বোন গল্প করলো। ইচ্ছে তো 1000 বার জিজ্ঞেস করছে, তুমি আমার ভাইয়া? তাদের গল্প দেখে অনুভব অবাক চোখে তাকিয়ে রইল। মনে হচ্ছে কতদিনের চেনা জানা। সারাটা সময় ইচ্ছে রঙ্গনের হাত ধরেছিল, যেন হাত ছাড়লে তার ভাইয়াটা আবার হারিয়ে যাবে। তবে এত কিছুর মধ্যে রঙ্গনের অভিযোগ কমল না। ওহিকে কেন সাথে আনেনি, এটা নিয়েই 2-4টা কথা শুনিয়ে দিল। কিন্তু অনুভব সেদিকে পাত্তা না দিয়ে বলল, অনেক গল্প হয়েছে, এখন এক জায়গার চল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে গেল। তা দেখে রঙ্গন অবাক হয়ে বলল, এখানে কেন? বিয়ে করবে না আজকেই? কোনো সমস্যা? না, আমি অলওয়েজ রেডি, চল। ভেতরে ঢুকতেই দেখলো ওহি মুখ গোমড়া করে বসে আছে। তার পাশে আবির, আরিয়া, জিনিয়া, জিহান সবাই বসে আছে। রঙ্গন গিয়ে ওহির পাশে বসতেই সে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে সবাই অবাক সুরে বলল, কী রে, কই যাচ্ছিস? ওহি মুখ ফুলে বলল, করবো না আমি বিয়ে। কেন? আমার ইচ্ছে। ছুটে এসে বুঝিয়ে সুঝে রঙ্গনের পাশে বসিয়ে দিল। তাকে বসতে দেখে রঙ্গন টিটকারি মেরে বলল, কী রে, বিয়ে করবি না বলে? চলে যাব কিন্তু, যা। ওহি চুপ করে রইল। রঙ্গন ওহির দিকে ভালোভাবে তাকিয়ে ফিসফিস করে বলল, বউ লাগছে না, শাড়ি পরে আসতি। আপনাকেও জামাই জামাই লাগছে না, পাঞ্জাবি পরে আসতেন। আমি তো জানতাম না আজকেই আমাদের বিয়ে। আমিও জানতাম না। দেখলি তোর খুশিটা ভাই নিজে কত বড় অনুষ্ঠান করে বিয়ে করলো, আর তোকে পালিয়ে বিয়ে দিচ্ছে। আবারও আমার ভাইয়ের নামে দুর্নাম করছেন। কাজী প্রচণ্ড বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলল, তোমরা যত গল্প বিয়ের পরে কইরো, তোমাদের পরে আরও 2টা বিয়ে আছে। যদি গল্পগুজব জলদি শেষ করতে ভালো হতো।